15 বছর ধরে স্বৈরাচার সরকার আমাদের পরিবারের উপর যে নির্যাতন করেছে সেটাতে সবাইকে চুলমান হতে দেওয়া যেত না। আমার মা সাফার করেছেন, আমি সাফার করেছি, আমার বাবা শেষ হয়ে গেছে। আমি চাইনি যে একজন মানুষকে যদি সেভ করা যায় তো সেটা আমার ভাই। সেটা আমি মানে শেষ রক্ষা শুধু আমার ভাইকে করতে পেরেছি। আমার সরকার যখন আব্বুকে সম্মানটা দিল, আমি যখন রিটটাতে সাকসেসফুল হলাম, আব্বুকে মুক্তিযুদ্ধের সম্মাননায় তার যে শেষ ইচ্ছা পূরণের জন্য তাকে সিলেটে নিয়ে দাফন, তখন সে দেশের উপর অভিমানটা তার ভাঙল যে হ্যাঁ, দেশ আমার বাবাকে অবশেষে সম্মানটা দিয়েছে। এবং তারপর সে আসলো। ওর মতো ছেলে দেশে প্রয়োজন। ওর মতো ও যে পর্যায়ে কাজ করে, ও যে সেক্টরে কাজ করে, সেটা একটা খুবই নিশ সেক্টর। এখানে মানে এক্সপার্টের অনেক অভাব, পুরো পৃথিবীতে অভাব, আর বাংলাদেশ তো বলাই বাহুল্য। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি প্রয়াত জনপ্রিয় রাজনীতিক হারিছ চৌধুরীর সুযোগ্য দুই সন্তান আজ আমরা চেঞ্জ টিভিতে উপস্থাপন করছি প্রিয় দর্শকদের জন্য। আমরা জানতে চাইব এই গুণী দুই সন্তানের ব্যক্তিগত ও কর্মজীবন সম্পর্কে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ। আমাকে মোটামুটি ভাবে অনেকে দেখেছেন কখনো কখনো। আমার নাম সামিরা তানজিম চৌধুরী, আমার বাবা মরহুম মোহাম্মদ আবুল হারিস চৌধুরী। আজ আমার সাথে আছে আমার ভাই মোহাম্মদ নাইম শফি চৌধুরী। ও দীর্ঘ 20 বছর পর দেশে এসেছে। তো আপনার প্রশ্নের উত্তরটা ওকে দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে। 20 বছর পর দেশে আসলাম, দীর্ঘ 20 বছর পর এই সুযোগ হলো নিজের মাতৃভূমিতে ফেরত আসার, নিজের বাবাকে একবার চোখে দেখার। এটা খুবই ইমোশনাল একটা জার্নি ছিল। সবচাইতে বেশি কষ্ট ছিল এতদিন পুরো সংসারটা আমরা একসঙ্গে ছিলাম না, বিভিন্ন কারণে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে আমাদের অনেক পথ পাড়ি দিয়ে দিন পর্যন্ত এসেছি। আমি ভাষায় বুঝিয়ে বলতে পারবো না আমি কতখানি আবেগ-আপ্লুত এখন। 20 বছর আগে যখন আমি এসেছিলাম এখানে, তখন আমি ছিলাম আমার আমার স্নাতকোত্তর মানে মাস্টার্স স্টাডিজের একদম দ্বার প্রান্তে। 20 বছর আগে সেটা ছিল 20 বছর আগেই। In fact, হ্যাঁ। I have been in Oh this my industry God, for it's been far so too long. long. হ্যাঁ। Yeah, I was just in my early 20s back then, almost 20-year-old. And তারপর আমি আমার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আমি অ্যাপ্লাইড ম্যাথসের উপর মাস্টার্স করি। তারপর আমি ওখান থেকে চাকরি নিয়ে চলে যাই নরওয়েতে, সেখানে ছিলাম বেশ কিছুদিন। তারপর আবার সেই চাকরির সুবাদেই আমার ইংল্যান্ডে ট্রান্সফার হয়। ইংল্যান্ডে আমি ছিলাম 2016 পর্যন্ত। অ্যান্ড তখন থেকে 2016তেই আমি সুইজারল্যান্ড মুভ করি। তখন আমার একটা অফার ছিল, মানে সুইস গভর্নমেন্ট ওন্ড ইউটিলিটি আলপি গ্রুপ থেকে। ওটা শুরু করেছিলাম আমি অ্যানালিস্ট হিসাবে, মানে গ্লোবাল গ্যাস, অয়েল অ্যান্ড এলএনজি মার্কেট অ্যানালিস্ট হিসেবে। আমার হাত ধরেই তাদের গ্লোবাল ট্রেডিংটা শুরু হয়। তারপর অবশ্যই অনেক খুব বেশি কেপেবল ট্রেডারদেরকে আমরা ওখানে এমপ্লয় করি। অ্যান্ড এখন এটা একটা গ্লোবাল নাম হয়ে গেছে। আমাদের এখন বেশ কিছু ওয়ার্ল্ডের বেশ কিছু জায়গায় আমাদের অনেক ব্রাঞ্চেস আছে, আমাদের অনেক অফিসেস আছে। এখন আমি তাদের অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্ট অন বিহাফ অফ দ্য সুইস গভর্নমেন্ট, আমি ওটাতে সিনিয়র ট্রেডার হিসেবে আমি কর্মরত আছি। আপনাদের ছেলেবেলার দুই ভাই বোনের অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত দুঃখের কোনো স্মৃতি যদি চেঞ্জ টিভির দর্শকদের জন্য শেয়ার করতেন। আমার দেশে যেসব মেমোরিজ ছিল, মানে 17 ইয়ার্স পর্যন্ত তো আমি দেশেই ছিলাম। আমার বেস্ট মেমোরিগুলো হবে ঈদের সময় আব্বুর সঙ্গে ঈদগাহে যাওয়া। একদম ভোরবেলায় উঠে নতুন পাঞ্জাবি পরে আব্বুর হাত ধরে যখন আমি ঈদগাহে যেতাম, মনটা ভরে যেত। মনে হতো আব্বু তো সবসময় কর্মব্যস্ত ছিল, কিন্তু দুটো জিনিস সে কখনো মিস করতো না। একটা হলো প্রতি শুক্রবার একসঙ্গে আমরা জুমার নামাজটা পড়তাম। এটা আমরা তখন থাকতাম যেখানে, হ্যাঁ প্রথমে থাকতাম বিজয়নগরে, ওখান থেকে আমরা যেতাম বায়তুল মোকাররমে। ওটা সবসময় বাধা ছিল। এবং তারপর ওখানে ফুটপাথ থেকে আমাকে ছোটদের ম্যাগাজিনগুলো কিনে দিত। এখন পর্যন্ত হয়তো আছে ওখানে আমার বেশ কিছু ডাই করে রাখা ছোটবেলার স্মৃতিগুলো। এবং ওটা খুবই আনন্দের মেমোরি। এবং আমি এখন আসলে যে পাঞ্জাবিটা পরে আছি সেটা আমার
20 বছর আগে এই কোরবানির ঈদের সময় আব্বুর সঙ্গে নামাজ পড়তে যখন গিয়েছিলাম, এটাই পড়েছিলাম। আমরা গুলশান মসজিদে নামাজ পড়েছিলাম তখন। এগুলো আমার সবচাইতে আনন্দের স্মৃতি। আর দুঃখের স্মৃতি? আমাকে অনেক কিছু ফেস করতে হয়নি যতখানি আমার বড় বোনকে ফেস করতে হয়েছে এখানে, এবং একদম অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। সে আমাকে আগলে রেখেছিল। আমার সব ফ্যামিলি, আমার আব্বু আম্মু, সর্বোপরি আমার বড় বোন আমাকে আগলে রেখেছিল এসব থেকে। আমার উপর কোনো আঁচ আসতে দেয়নি। কথা হচ্ছে ও যে চাকরিটা করে বা ওর যে ক্যারিয়ারটা, ওটা অসম্ভব ডিমান্ডিং। আমি যতটুকু স্যাক্রিফাইস করতে পারতাম, সেটা একসাথে দুজন স্যাক্রিফাইস করতে গেলে যে লসটা হতো, সেটা কারণ চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে হয়েছে। কারণ 15 বছর ধরে স্বৈরাচার সরকার আমাদের পরিবারের উপর যে নির্যাতন করেছে, সেটাতে সবাইকে চুমার হতে দেওয়া যেত না। আমার মা সাফার করেছেন, আমি সাফার করেছি, আমার বাবা শেষ হয়ে গেছে। আমি চাইনি যে একজন মানুষকে যদি সেভ করা যায়, তো সেটা আমার ভাই। সেটা আমি মানে শেষ রক্ষা শুধু আমার ভাইকে করতে পেরেছি, আমার কাছে লেগেছে। তারপরে শেষ রক্ষা হয়নি। ও তার বাবার অসুস্থতার খবরটা পাবার পর থেকেই ও মানসিকভাবে ভেঙে পড়ে, এবং ও এতটাই মানসিকভাবে ভেঙে পড়ে যে ওর তারপর এক পর্যায়ে ওর শারীরিকভাবে ও মানে ভেঙে পড়ে, এবং মানসিক আঘাতটা শারীরিক আঘাতে পরিণত হয়। তারপর ওর একটা অ্যাক্সিডেন্ট হয়। এগুলো সবই একটার পর একটা ট্রমার সাথে জড়িত। এবং এরপর ও একটা পায়ের মধ্যে ওর মোটামুটি এখন একটা পার্মানেন্ট অপারেশন ছাড়া তো ঠিক হবে না, অপারেশন কতটুকু ঠিক হবে আমি জানি না, একটা ইনজুরি আছে। সো আরও সমস্যা, যেমন ওর হাই ব্লাড প্রেশারের প্রবলেম, হাইপারটেনশন, ওটা ঠিক এখন কন্ট্রোলে। সো আর ওর একটা বউ আছে। ও ও ও অনেক সাহায্য করেছে যখন আমরা আব্বুকে নিয়ে ব্যস্ত, ও একা ওখানে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন ওর স্ত্রী ওর পাশে দাঁড়িয়েছে। এবং আমরা পারিবারিকভাবে আসলে একজন আরেকজনকে শক্ত করে ধরে থাকা ছাড়া আমাদের কোনো আশ্রয় ছিল না, কোনো সাহায্য ছিল না। এভাবেই ছিলাম আমরা, এবং নানান ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছি, এগুলো আপনাদের অজানা নয়। এখন আমি একজন পেশায় উকিল, যা কাজ করতে হয়েছে আব্বুর জন্য। আব্বুরকে মানে এখানে আইনি যেসব জটিলতা আছে, আব্বুর নামে যেসব রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে গেছে স্বৈরাচার সরকার, তারপর দুর্নীতির মামলা কিছু আছে, তারপর তার মৃত্যুকে তারা ধোঁয়াশাচ্ছন্ন করলো, সেটা আবার প্রতিষ্ঠা করা, সবই আইনি জটিলতার ব্যাপার। এই জন্যই আব্বু হয়তো আমাকে আইন পড়িয়েছিলেন, যেহেতু আমার ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমি সিটি ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে পার্ট ল শেষ করে তারপর আমি বিভিন্ন ল ফার্মে কাজ করি। 15 বছরের আমার অভিজ্ঞতা অ্যাজ এ লয়ার, কোয়ালিফাইড লয়ার হিসেবে মোর দেন 10 ইয়ার্স অভিজ্ঞতা। আমি ব্রিটিশ গভর্নমেন্টের লয়ার ছিলাম, মিনিস্ট্রি অফ জাস্টিসের গ্রেড 7 লয়ার, লিটিগেটর। আমি আসলে পেশায় লিটিগেশন করি, এবং এটাই আমার কাজ। সো আমার জন্য এটা আসলে আমার জব বলেই আমি এখানে এসে করা। ও পারতো না, এটার পেশা না, আমার জন্য সুবিধা হয়েছে। এই জন্যই হয়তো বাবু আমাকে পড়িয়েছে নাই। এবং আমি ছোটকালে বিকারস স্কুলে পড়েছি, ও আইডিয়াল স্কুলে পড়েছে, তারপরে নর্থডেমিয়ান, আমি বিকারস কলেজ। তো এখানে আমরা আসলে দীর্ঘ সময় বিদেশে থাকা এবং না দেশে আসার কারণই হচ্ছে রাজনৈতিক যেই অপসংস্কৃতি আছে আমাদের এখানে, এবং প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চলে। সেটা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আব্বু আমাদের দেশে আসতে সবসময় বিরোধিতা করতেন। আর শেষ 15 বছরে তো আমাদের আসার নিরাপত্তা ছিলই না। আর আমি যখন এসেছি তখন স্বৈরাচার আমলে আমি অনেক বড় একটা রিস্ক মাথায় নিয়ে এসেছি। সেই রিস্কে সবাইকে ফেলা যায় না। আমি বড় বোন, আরো আমার 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 কাছে আমার ছোট ভাই একটা বড় মার কাছে কি, এটা আপনারা সবাই জানেন। তো আমার মা প্রচন্ড ভালনারেবল, কারণ সে একটা ট্রমা সাফার করেছে। 1/11-এর পর আব্বুর সাথে পলাতক হয়, অনেক কষ্টে 3 বছরের মাথায় তার টোটাল মানসিকভাবে ভেঙে পড়ার পর আব্বু অনেক কষ্টে তাকে লন্ডনে আমার কাছে পাঠাতে পারে। সেখানে গিয়ে সে একদমই পিটিএসডির শিকার ছিল, ডায়াগনোসড, এবং তাকে সেই অবস্থাতে চিকিৎসা করানো লাগে। সেই পিটিএসডির অবস্থাতেই বিভিন্ন সময় যখন তার ম্যানিক অ্যাটাকগুলো হতো, সে তখন মানে এতই অস্থির হয়ে যেত। এই অবস্থাতে সে অ্যাক্সিডেন্ট করে সে ইনজুরির শিকার হয়েছে আমার মা। তো বিভিন্ন টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশ গেছে, আমরা গেছি, এবং আমাদের দেশ গেছে যখন অ্যাট দ্য সেম টাইম আমাদের পরিবারও। তো সেই সময় তো আমার আম্মু যেহেতু মানে সেই অবস্থায় নেই, এবং সে ভালনারেবল নিজেই, তো আমার আসলে আঁকড়ে ধরে থাকতে হয়েছে পুরো পরিবারটাকে শক্ত করে ধরে, এবং আমার সেই সাহসটা জোগাতে হচ্ছে, এবং আমার হাজবেন্ড আমাকে সাহায্য করেছেন। এবং তারপর 1/11-এর তারপর যখন আব্বু অসুস্থ হয়ে পড়েন, তখন আমি দেশে ফিরি, এবং দেশে ফিরে আব্বুকে বাঁচানোর চেষ্টা করি। আমি ব্যর্থ হই, বাকি স্টোরি আপনাদের সবারই জানা। এটা একটা মর্মান্তিক ব্যাপারে পরিবারটা গিয়ে যে হিসেবের মধ্যে দিয়ে গেছে। আর আমার আব্বুর জন্য 15টা বছর সম্পূর্ণ বাংলাদেশে একটা আয়নাঘর ছিল, সেটা আমি আগেও বলেছি। তারপর এই
মা বাবা ভাই, মা বাবা বোন যেসবের মধ্যে দিয়ে যাচ্ছে, ও যে দেখছে নীরবে, ওটা ওটা দেখা না, এটা অভিমান এবং দুঃখ এবং কষ্ট, এটা সহ্য করা একটা ছেলে হিসেবে তার জন্য কঠিন ছিল। ওকে কনভিন্স করে দেশে আনতে আমার অনেক 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 কষ্ট হচ্ছে, কিন্তু ওর অবশ্যই ভালোবাসা ছিল, এবং সেই ভালোবাসার থেকে তো একটা ছেলে আর কতটুকু দূরে থাকতে পারে। যখন দেশের অবস্থা ভালো হলো এবং সরকার যখন আব্বুকে সম্মানটা দিল, আমি যখন রিটটাতে সাকসেসফুল হলাম, আব্বুকে মুক্তিযুদ্ধের সম্মাননায় তার যে শেষ ইচ্ছা পূরণের জন্য তাকে সিলেটে নিয়ে দাফন, তখন সে দেশের উপর অভিমানটা তার ভাঙল যে হ্যাঁ, দেশ আমার বাবাকে অবশেষে সম্মানটা দিয়েছে। এবং তারপর সে আসলো। ওর মতো ছেলে দেশে প্রয়োজন। ওর মতো ও যে পর্যায়ে কাজ করে, ও যে সেক্টরে কাজ করে, সেটা একটা খুবই নিশ সেক্টর। এখানে মানে এক্সপার্টের অনেক অভাব, পুরো পৃথিবীতে অভাব, আর বাংলাদেশ তো বলাই বাহুল্য। আর দুঃখের স্মৃতি, আমার আব্বু ক্যান্সারের পেশেন্ট ছিলেন, যখন ডায়াগনোজ হন চিকিৎসার জন্য বিদেশে যান আমাদেরকে রেখে। ওটা একটা কষ্টের সময় ছিল। তারপর আর যখন আমার 1/11-এর পর যখন আব্বুর খবর পাই না, অনেক দিন আব্বুর এভাবে থাকতে হয়, 15টা বছর আমাদের সবার জন্য টর্চার ছিল। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি বাবা ছাড়া কিছু বুঝি না, এবং ওভাবে কাটানোর সময়টা কঠিন ছিল। সো দুঃখের কথা বলতে গেলে আসলে বেশি বলা হয়ে যাবে, তার চেয়ে আজকে ঈদের দিন সুখের স্মৃতিগুলোর উপরে ফোকাস করি।